দর্শক, আমি মোহাম্মদ আলী আরাফাত আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ঐক্যমতে বাংলাদেশ অনুষ্ঠান। আজকে আমরা একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি আলোচনার জন্য। বিষয়টি হচ্ছে সংসদের সার্বভৌমত্ব। আপনারা জানেন অতি সম্প্রতি এই বিষয়টি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা এবং বিতর্ক হচ্ছে এবং চলছে, এবং আমরা জানি যে একটি রাষ্ট্রের মূল যে স্তম্ভগুলি আছে তার মধ্যে সংসদ, এক্সিকিউটিভ বডি বা সরকার এবং জুডিশিয়ারি বা বিচার বিভাগ, এই তিনটি মূল স্তম্ভের মধ্যে কি সম্পর্ক এবং সেই বিষয়গুলি নিয়ে আমরা অনেক আলোচনা শুনছি। আজকে আমরা একটা সুযোগ নিয়েছি আমাদের দর্শকদের সামনে এই বিষয়টি নিয়ে আরও খোলামেলা আলোচনা উপস্থাপন করার জন্য। এবং আজকে আমাদের আলোচনায় আছেন আমাদের সাথে আমাদের দেশের একজন প্রবীণ রাজনীতিবিদ এবং অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতি আইন ও বিচার বিভাগীয় সংসদীয় কমিটির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান। এবং আমাদের সাথে আরও আছেন জনাব ওয়ারেসাত হোসেন বেলাল, বীর প্রতীক, মাননীয় সংসদ সদস্য। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি আমাদের ঠিক বিষয়টিকে নিয়ে একটু ব্যাখ্যা করার জন্য, একটু একাডেমিক বিশ্লেষণ করার জন্য আমি অনুরোধ করব জনাব সুরঞ্জিত সেনগুপ্ত। রাজতন্ত্রের পতনের পর সারা পৃথিবীতে যে শাসনটি আসলো, যে প্রজাতন্ত্র, এবং প্রজাতন্ত্রের মূল দর্শনটাই হচ্ছে স্বশাসিত। স্বশাসিত হলে তাকে তার সর্বোচ্চ একটি আইন থাকতে হবে এবং সর্বোচ্চ আইনটি জনগণই করে। তার মধ্যে আবার গণতন্ত্রের কতগুলো পাওয়ার ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে। এটা তো হঠাৎ করে চলে আসে নাই, যুগ যুগ ধরে বিভিন্ন মনীষীদের বিভিন্ন অবদানের মাধ্যমেই এসছে এবং এটি হয়েছে। আজকের পৃথিবীতে এটি একটি প্রতিষ্ঠিত সত্য যে গণতন্ত্রের সীমাবদ্ধতা থাকার পরেও গণতন্ত্রের কোনো বিকল্প নাই। সেই গণতন্ত্রের বিকাশ দুই রকমে হয়েছে। কোনো কোনো যে যার দেশের তার নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করেই হয়েছে। এটা তো কোনো বায়বীয় বিষয় নয়। প্রক্রিয়াতে ভিন্নতা থাকলে মূল জায়গাটি তো একই গণতন্ত্রের। সেই জায়গাটি তো তার তার নিজস্ব, প্রত্যেক জাতির নিজস্ব তার কতগুলো অধিকার ফিরে পাওয়ার কতগুলো সংগ্রাম আছে। এই উপমহাদেশের এই অঞ্চল যেহেতু আমরা ব্রিটিশ শাসিত দেশ ছিলাম, ফলে অর্থাৎ আমরা কমনওয়েলথ কান্ট্রির অংশভুক্ত। কমনওয়েলথ কান্ট্রির অংশভুক্ত দেশগুলো পৃথিবীতে, অস্ট্রেলিয়াই বলেন, কানাডাই বলেন, উন্নত বিশ্বে নিউজিল্যান্ডই বলেন, আর এদিক থেকে ভারতবর্ষ বলেন, আমরা বলেন, শ্রীলঙ্কা বলেন, আমরাও ওই যেহেতু ব্রিটিশরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করত, আমরাও সেই উত্তরাধিকার থেকেই ওয়েস্টমিনস্টার পার্লামেন্টকে মাদার পার্লামেন্ট ধরে আমরা সংসদীয় গণতন্ত্রকেই বেছে নিয়েছি। বিশ্বের এটি একটি অত্যন্ত আশ্চর্যের বিষয়। আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে মূল ভিত্তি ছিল, এটিও কোনো বায়বীয় বিষয় নয়। সেটি বিষয়টি ছিল 6 দফা 11 দফা, এবং 6 দফার একটি দফাই ছিল সংসদীয় গণতন্ত্র। কারণ পাকিস্তান আমলে আমরা 1947 সালে উপমহাদেশ বিভক্ত হওয়ার পর একটি অংশ ভারতবর্ষ আর একটি তদানীন্তন পাকিস্তান। ভারতবর্ষ তারা 48 সালে তারা সংবিধান করে তারা সংসদীয় গণতন্ত্রে চলে যায়। আমাদের যেহেতু তদানীন্তন পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানে মেজরিটি ছিল, তারা আমাদের ক্ষমতা দেবে না বলেই নানা রকম ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে কোনো শাসনতন্ত্র তারা করে নাই। 56 যা হোক বা শাসনতন্ত্র হয়েছিল, আমরা 21 দফার মাধ্যমে যুক্তফ্রন্ট বিজিত হয়েছিল, কিন্তু ক্ষমতায় থাকতে দেওয়া হয়নি। পরবর্তীকালে এই জাতি দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে তার ভাষা আন্দোলন, তার ছাত্র আন্দোলন, তার যুক্তফ্রন্টের নির্বাচন, তার 66 আন্দোলনের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুবের পতন হয়, ইয়াহিয়ার এলএফের মধ্যে নির্বাচনে আমরা বিজয়ী হই। এই পার্টি, ওই পার্টি পিপলস পার্টি বিজয়ী হয়। ইনফ্যাক্ট মানুষই আলাদা করে দিয়ে দেয়। তো সেখানেও আমরা যখন মুক্তিযুদ্ধ করে স্বাধীনতার প্রশ্নটি যখন আমাদের উপর ওরা আক্রমণ করলো, আমরা আক্রান্ত হলাম, তখনই কিন্তু আমরা
যে প্রবাসী সরকার নয়, দেশেই সরকার আমরা যেটি গঠন করলাম তার মূল ভিত্তি ছিল প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1972। তো বিশ্বের এই কারণেই আপনি দেখেছেন যে আমাদের দেশে যেমন একটি স্বাধীনতা দিবস আছে, একটি বিজয় দিবস আছে। বিশ্বের দেশে দেশে স্বাধীনতা হয়েছে, কিন্তু তাদের স্বাধীনতা দিবস থাকলো, বিজয় দিবস নাই। কোন রেড ক্লিফের কলমের আচরণে বা কোনো টেবিলে বসে আমরা স্বাধীনতা পাইনি। তার জন্য আমাদের রক্ত দিতে হয়েছে, অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধ করার প্রশ্নে যখন আমরা আক্রান্ত হই, তখন এদেশের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা প্রথম 10 এপ্রিলে আমরা যেটি প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ড্রাফট করা হলো, এটি স্বাধীনতার ঘোষণা। এই স্বাধীনতার ঘোষণা পৃথিবীতে দুইটি আছে, একটি আমাদের, আরেকটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এটি আমরা আমাদের প্রথম সংবিধান বলি। এর ভিত্তিতেই আমরা মুজিবনগর সরকার করি এবং সারা পৃথিবীকে আমরা বুঝিয়ে দেই যে আমরা কোনো সিসেশনিস্ট মুভমেন্ট এটি নয়, এটি হচ্ছে একটি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত সরকারের তার স্বাধীনতার ঘোষণা, এবং সে প্রসারিত হয়ে তার সংবিধানের ভিত্তিতেই সে রাষ্ট্র পরিচালনা করবে। আর আমাদের যারা আক্রমণ করছে এদেরকে আমরা অকুপাইড আর্মি হিসাবে আমরা ঘোষণা করি। সেই কারণে দ্বিতীয় মহাযুদ্ধেও যে সমস্ত দেশ স্বাধীনতা লড়াই করেছে, এমনকি ফ্রান্সেও দগল যেটি করেছিলেন, তাকে কিন্তু প্রবাসী সরকার বলা হয়েছে, কিন্তু আমাদের বেলায় এটাকে প্রবাসী সরকার বলা হয় নাই। যে কারণে আমরা মুজিবনগরে আমরা সরকার গঠন করেছিলাম। তো সেই প্রোক্লামেশন ইন্ডিপেন্ডেন্স থেকেই আমাদের সাংবিধানিক ধারা, তার মূল হচ্ছে, ভিত্তি হচ্ছে আমাদের 6 দফা 11 দফা। আপনি একজন এই মুহূর্তে একজন সংসদ সদস্য হিসেবে কাজ করছেন, এই যে বিষয়টি বললেন জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, যে এটার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আসলাম, বাংলাদেশ স্বাধীন হলো, এখন আমরা একটা সংবিধান পেলাম, সংসদ হলো, আমরা কোন ধরনের সরকার গঠন করব সেই বিষয়গুলো নির্ধারিত হলো। এখন খুবই সম্প্রতি যে বিতর্কগুলি আমরা দেখতে পাচ্ছি, দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লেজিসলেটিভ বডি অ্যান্ড দ্য জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ, এই বিষয় নিয়ে আপনার সংসদের যে সার্বভৌমত্বের প্রতীক বা সার্বভৌমত্বের ধারক, এই বিষয়ে আপনার ওপিনিয়ন কি? আমি আজকে তো অত্যন্ত আনন্দিত আমি এই জন্য যে সুরঞ্জিত দা আমাদের এসছেন, মানে এমন একজন মানুষ এসছেন আমাদের মাঝে যিনি এই সমসাময়িক কালে আপনার এই সাবকন্টিনেন্টে যে কয়েকজন হাতে গোনা পার্লামেন্টেরিয়ান আছেন তাদের মধ্যে কিন্তু সুরঞ্জিত দা অন্যতম। এবং উনি যখন পার্লামেন্টে দাঁড়ান এবং কথা বলার জন্য কিছু কথা শুরু করেন, পার্লামেন্টে আমরা যারা নবীন এসেছি পার্লামেন্ট তখন হয়ে যায় পিন পতন নিস্তব্ধতা, মানে প্রতিটা কথা আমরা শুনতে থাকি। সো এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এখানে আমাদের সংবিধানের 7(1) বলা হচ্ছে জনগণই সর্বময় ক্ষমতার উৎস, এবং এই জনগণের দ্বারাই নির্বাচিত প্রতিনিধিরা তারা একটা এই পার্লামেন্টে আসতেছেন, এই সার্বভৌম সংসদে আসতেছেন এবং আইন প্রণয়ন করছেন। এবং এই যে জনগণের যে কনসেন্ট্রেটেড যে শক্তিটা, জনগণের যে কনসেন্ট্রেটেড শক্তি, এটাই কিন্তু পার্লামেন্টে চলে আসতেছে। মূল থিমটা হচ্ছে কিন্তু জনগণ। এখন জনগণ তো ধরেন এই 20 কোটি জনগণকে নিয়ে তো একটা বাজারে বসে আমরা কোনো কাজকর্ম পরিচালনা করতে পারবো না, রিয়েলিস্টিকলি ইজ নট পসিবল। সেই জন্য জনগণ তাদের প্রতিনিধিদেরকে পাঠাবে, প্রতিনিধিদেরকে পাঠিয়ে সেখানে কাজ করবে। এখন আপনি বললেন যে বিতর্কগুলোর সৃষ্টি হয়েছে, এগুলো কিন্তু খুব সুপরিকল্পিত বিতর্ক। কেন সুপরিকল্পিত? এটা রাজনৈতিক দিকটি যদি আপনি ব্যাখ্যা করেন, আমরা একাডেমিক এক্সপ্লেনেশনে আমরা সুরঞ্জিত সেনগুপ্ত সাহেবের কাছে আসব। কারণ এটা যদি আপনি দেখেন, এটা হচ্ছে 47 এর চেতনা, 47 এর চেতনায় কিন্তু আমরা দেখি যখন ভারত বিভক্ত হলো, তখন পাকিস্তান নামক রাষ্ট্রটা এমন কিছু তারা কার্যকলাপ, এমন কিছু শাসন তৈরি করে তারা দেশটা শাসন করতে শুরু করলো যেখানে গণতন্ত্রের কোনো বিষয় না, জনগণের কোনো বিষয় সেখানে আর থাকলো না। সেখানে তারা
সেনাবাহিনীর উপর নির্ভর করলো অথবা কিছু পরিবারের উপর নির্ভর করলো এবং জনগণকে শোষণ কিভাবে করতে হয় সেই বিষয়গুলো রপ্ত করে তারা চালিয়ে যেতে থাকলো। এরই বিরুদ্ধে আমাদের জাতির জনক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধীরে ধীরে আন্দোলন তৈরি করলেন এবং দাদার মুখে শুনেছেন যে 6 দফার প্রথম ভিত্তিটাই কি ছিল, প্রথম দফাটাই কি ছিল। এখন পরবর্তীতে 1975 সনে এসে এরা আবার বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এই দেশটাকে আবার দখল করে ফেললো। কারা দখল করে ফেললো? 47-এর চেতনাই কিন্তু দখল করে ফেললো। তো 47-এর চেতনা যখন এই দেশকে পরিচালনা করে তখন সেখানে তো সংসদ, জনগণ, সার্বভৌমত্ব এগুলো তো এই বিষয়গুলো ইমমেটেরিয়াল হয়ে যায়, এগুলো তো তখন থাকে না বিধায়ী কিন্তু এই চলতে থাকলো ক্রমাগতভাবে শোষণ, নিষ্পেষণ এবং অধিকার বঞ্চিত জনগণের হাহাকার। তারপরে 96 সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে আমরা দেখলাম যে কিছুটা আমরা যাত্রা শুরু করতে পারলাম। তারপরে আবার সেই একটা অশুভ শক্তির দম্ভ, অশুভ শক্তির ক্ষমতা দখল, অন্ধকার যুগ। এরপরে আবার জনগণ রুখে দাঁড়ালো। বাঙালি কিন্তু খুব পরাভব সহজে কিন্তু মানে না। তো সেই কারণে বাঙালি আবার গর্জে উঠলো আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তারপর আবার বাংলাদেশ আওয়ামী লীগ মহাজোট ক্ষমতায় আসলো। এই ক্ষমতায় আসার পরে দেখেন এই সংসদটাকে কার্যকর করার জন্য অনেকগুলো যেভাবে সংসদ কার্যকর হয় সেই লক্ষ্যেই কিন্তু আওয়ামী লীগ সরকার এগিয়ে গেল। বিশেষ করে খুব স্বল্পতম সময়ের মধ্যেই আমাদের পার্লামেন্টারি কমিটিগুলো, সেই পার্লামেন্টারি কমিটিগুলো তৈরি করে দেওয়া হলো। পার্লামেন্টারি কমিটিগুলো তো আসলে মিনি পার্লামেন্ট হিসাবেই কাজ করে, তার কাছে সবাই জবাবদিহিতা করতে বাধ্য এবং সেভাবেই যখন এগিয়ে যাচ্ছে এই সময়গুলোর মধ্যে হয় কি, এই যে কনস্পিরেটর যারা ষড়যন্ত্রকারী তারা সমাজের মধ্যে বিভিন্নভাবে অবস্থান করে এবং বিভিন্ন আঙ্গিকে অবস্থান করে। এই অবস্থানের মধ্য দিয়ে এরা বিভিন্ন সময় এই তাদের ষড়যন্ত্রের এইগুলো জালগুলো বিস্তার করে এই যে পলিমিক্স, সার্বভৌম পার্লামেন্টকে নিয়ে পলিটিক্স যখন তারা শুরু করবে তখনই বুঝতে হবে যে এদের ডিজাইন, আলটেরিয়ার মোটিভটা হচ্ছে অন্য। এরা কিছুদিন পরে নবরূপে এরা আবির্ভূত হবে, আবার বিভিন্ন অতীতে বিভিন্নভাবে আবির্ভূত হয়েছে না, ঠিক সেইভাবে তারা আবির্ভূত হওয়ার জন্য এখন একটা এরা গ্রাউন্ড ওয়ার্ক প্রিপেয়ার করছে। আমি বলবো এই সময়ে আমাদের অত্যন্ত সাবধান হওয়া উচিত। এবং দাদা কিছুদিন আগে আমাদের হাইকোর্টের রেজিস্ট্রারকে কিন্তু তলব করেছেন। কিন্তু এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে সংসদের কাছে সবাইকে জবাবদিহি করতে হবে, সংসদের কাছে জবাবদিহিতে বাধ্য, তার মানে জনগণের কাছে জবাবদিহিতে বাধ্য। এই বিষয়টাকে যত বেশি করে প্রতিষ্ঠিত করতে পারবো আমরা তত বেশি করেই সম্ভব এই ষড়যন্ত্রকারীকে পিছু হটিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে। আপনি চমৎকার করে রাজনৈতিক দিকটি ব্যাখ্যা করেছেন। আমি আবার আসবো জনাব সুরিনজি সেনগুপ্ত, আপনার কাছে আবার একটা একাডেমিক বিশ্লেষণ এক্সপেক্ট করব। আমার প্রশ্নটি হয়তো একটু লম্বা হবে। মানে আমরা যতটুকু বুঝি যে জনগণের সার্বভৌমত্বকে এনশিওর করা হচ্ছে গণতন্ত্রের কাজ এবং সেই সার্বভৌমত্বের ধারক হচ্ছে সংসদ। এই জনগণের প্রতিনিধি হিসেবে সেগুলোকে ধারণ করে। সংসদ মানে একটি ইট পাটকেলের বিল্ডিং নয় বা কিছু ইন্ডিভিজুয়াল নয়। কাজে এই সার্বভৌমত্বকে যখন তারা ধারণ করে না তখন সংসদ কিন্তু একটা খোলস মাত্র হয়ে দাঁড়ায়। কাজে যে প্রশ্নটি উঠানো হয় ফিফথ অ্যামেন্ডমেন্ট নিয়ে, যে ফিফথ অ্যামেন্ডমেন্ট যদিও একজন অবৈধ শাসক আমরা যেটি বলছি উনি মার্শাল ল ডিক্রি দিয়ে এগুলো করেছিলেন, কিন্তু ইভেন্চুয়ালি একটা সংসদ, সে তথাকথিত সংসদ বা খোলস সর্বস্ব সংসদ হোক না কেন, তারা এটা পাশ করেছে। কাজে এই যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ইভেন্চুয়ালি এটাকে কিভাবে ইলিগাল ডিক্লেয়ার করে আগের জায়গায় আমরা ফিরে আসি, সেটা কি কোনো দ্বন্দ্বের জায়গা তৈরি করছে কিনা, এই বিষয়টি একটু পরিষ্কার করা দরকার। না, একটা কথা স্পষ্টভাবে বুঝতে হবে সবাইকে, যে সংসদীয় গণতন্ত্র এটা তো আকাশ থেকে পড়ে নাই। এটা একটা দীর্ঘদিনের দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই পৃথিবীতে একটি প্রতিষ্ঠিত বিজ্ঞান, প্রতিষ্ঠিত সত্য। এর গণতন্ত্রের দুইটি শাখা, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম। প্রেসিডেন্সিয়াল ফর্ম সম্বন্ধে কারো প্রশ্ন থাকলেও আমি মনে করি এটাও গণতান্ত্রিক। আরেকটি হচ্ছে সংসদীয় গণতন্ত্র। তো সংসদীয় গণতন্ত্রের মাদার পার্লামেন্ট হচ্ছে আমরা ইংল্যান্ডের পার্লামেন্ট, গ্রেট ব্রিটেন পার্লামেন্টকে, যেটাকে ওয়েস্টমিনস্টার বলা হয়। তো সেগুলো নিয়ে পৃথিবীতে নানা রকমের সংবিধান আছে। সংবিধান রিটেনও হয়, আনরিটেনও হয়।
সংবিধান যেগুলা রিটনের মধ্যে ফ্লেক্সিবলও থাকে, ফিক্সও থাকে। আচ্ছা আচ্ছা। ইংল্যান্ড একটা আশ্চর্যের বিষয়, এটি এই কোন শাসনতন্ত্র ছাড়াই এটি সংসদীয় গণতন্ত্রের সারা বিশ্বের মডেল। আমি আগেই বলেছিলাম যে কমনওয়েলথ কান্ট্রিতে যারা, যদিও কমনওয়েলথ বলতে কিছু নাই, একমাত্র ওই ইংরেজি ভাষা আর ওই ক্রিকেটের ব্যাটটা ছাড়া, কমনওয়েলথ কান্ট্রিতে কোনো ক্রিকেট খেলা হয়, আর ওই কিছু ইংরেজি জানা মধ্যবিত্তের জন্ম আছে, আর হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা। জি। তো আমরা এই যে সংসদীয় গণতন্ত্রেরও তার একটা ব্যালেন্স অফ পাওয়ার, রাইট রাইট। এই ব্যালেন্স অফ পাওয়ার না থাকলে বিল্ডিংটা হবে না। এই এক্স্যাক্টলি। ব্যালেন্স অফ পাওয়ার না থাকলে সিস্টেমটা টিকবে না, কোলাপস করবে। তো সেই ব্যালেন্স অফ পাওয়ারের জন্য মূল যে জিনিসটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার বলে। আচ্ছা। এটা আপনি জানেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের সময় থেকেই ভলটেয়ার, ডিডারট, মন্টেস্কিউ এরা এসেছিলেন, এবং মন্টেস্কিউর যে থিওরি, যে ডক্ট্রিন অফ সেপারেশন, জি জি। এটাই কিন্তু লাস্কি এরা সহ সবাই কিন্তু গ্রহণ করছে না এ যাবৎ পর্যন্ত, এবং এটাই বেসিস। এটা ভারতীয় সংবিধান বলেন, এখানে বলেন, ইংল্যান্ডের সংবিধান না থাকলেও তারা যে কনভেনশন অনুযায়ী এই জায়গাটিই হচ্ছে। আচ্ছা আচ্ছা। তা আমাদেরও এর চেয়ে কোনো ব্যতিক্রম নয়। তা আমরা যে কথা বললাম, আমরা তো কিছু এমন কিছু বায়বীয় পাই নাই, আমাদেরও বেসিস ছিল 6 দফা 11 দফা, রাইট। এর ভিত্তিতেই কিন্তু আমরা সংবিধানটা রচনা করি। এক্স্যাক্টলি। তো রচনা করতে গেলে আমরা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, তার থেকে আমাদের আসতে হয়েছে, নতুন করে আরেকটা কিছু অবস্থান ছিল না। তো ফলে আমরাও ওই মন্টেস্কিউর থিওরি অফ যে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার থেকে এটা ব্যালেন্স তৈরি হয়, আচ্ছা। এবং এটাই আমাদের সংবিধানের মূল ভিত্তি। মূল ভিত্তির জায়গাটা কি? মূল ভিত্তির জায়গা ওই যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সের যে কথাটি আছে যে প্রজাতন্ত্রের মালিক হইবে জনগণ, এটাই আমাদের মূল কথা, এটাই আমাদের এই প্রথম উচ্চারণ। যেমন আমরা পাকিস্তানে যখন থাকতাম, পাকিস্তানের যে সংবিধান 56 ইয়ে ছিল, সেটা যেহেতু এটি ইসলামিক রিপাবলিক ছিল, তো সেখানে ছিল ওই ধর্মই এবং ইত্যাদির উপর। এখানে যেহেতু ওটা নাই, যেহেতু এটা সেকুলার ডেমোক্রেটিক মুভমেন্ট এসছে, তো জনগণকে আমরা এই মালিক বলেছি। জনগণ যদি মালিক হয়, দ্বিতীয় কথা হচ্ছে যে হইবে এটি প্রজাতন্ত্র, আর প্রজাতন্ত্রের মালিক হইবে জনগণ, এবং এটি শাসিত হবে গণতান্ত্রিক ভাবে। সেই গণতন্ত্রের মূল ভিত্তি হবে এটি বাঙালি জাতীয়তাবাদ, এটি শোষণমুক্ত সমাজ তৈরি করা, এবং তার লক্ষ্যে অসাম্প্রদায়িকতাটা ভিত্তি। এখানে একটি বাড়তি শব্দ আমরা সেকুলারিজম শব্দটা লিখেছিলাম। এর জন্য নতুন প্রজন্মের কাছে 40 বছর পরে তাদের কাছে এই শব্দটা অনেকের কাছে রিডান্ডেন্ট মনে হতে পারে, অনেকের কাছে প্রাসঙ্গিকতা জানারও একটা উৎসুক থাকতে পারে। সেটির কারণ হচ্ছে আর কিছু না, যারা পাকিস্তান একটি কৃত্রিম ধর্মীয় রাষ্ট্র ছিল। ধর্মের ভিত্তিতে কোন রাষ্ট্র যদি হয়, তাহলে তো প্যান ইসলামীদের ভিত্তিতে সকল মুসলিম রাষ্ট্র একটি রাষ্ট্র হতো। তাহলে কি আর ইরাক আর ইরান যুদ্ধ করে? তাহলে কি আর? যাই হোক, তাহলে মূল বিষয়টা হচ্ছে জাতীয়তা। এখানে এই যেটি কৃত্রিম জাতীয়তার বিরুদ্ধে লড়াই করে আমরা, যেহেতু ওই যে টু নেশনস থিওরি, যে ধর্মেই ছিল জাতীয়তার মূল ভিত্তি, তার ভিত্তিতে দাঁড়ানোর জন্যই আমরা সেকুলার শব্দটা লিখি। এখন যে কথাটা ও বলতেছিল আর্টিকেল 7 অফ দি কনস্টিটিউশন, আর্টিকেল 7 অর্থাৎ 7, এটি আমাদের একটি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল। এটা পৃথিবীর অন্যান্য সংবিধানও নাই কিন্তু। আচ্ছা। যেটা 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্টে বলা হয়েছে এটাকে দ্য লাইফ জ্যাকেট অফ দি কনস্টিটিউশন। আচ্ছা আচ্ছা। সেখানে কতগুলো কথা খুব পরিষ্কার স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক। There is no ambiguity in it. It's very clear and loud. তারপরে বলে দিছে যে এমন কোন আইন হবে না যে আইন যদি মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার বা ইত্যাদির সঙ্গে যদি ক্ল্যাশ সাংঘর্ষিক হয়, তাহলে এটা রিডান্ডেন্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর জনগণের সার্বভৌমত্ব ক্ষমতার বিরোধী কিছু হবে না। আচ্ছা আচ্ছা। এইটা যদি লাইফ জ্যাকেট অফ দি কনস্টিটিউশন হয়, তাহলে জনগণের সার্বভৌম ক্ষমতাটা কিভাবে এক্সারসাইজ হবে
এইটা তো গ্রিক ডেমোক্রেসির মতো এটা সিটি স্টেট করে সমস্ত জনগণকে 16 কোটি মানুষকে তো ডেকে আনা যাবে না, জানি না তোমরা সার্বভৌম ক্ষমতাটা করো, বা এটা রোমান ডেমোক্রেসির মতো না। ফলে এই যে জনগণের সার্বভৌম ক্ষমতাটা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে ওই পার্লামেন্টেই এর ক্ষমতার ডিপোজিটারি এটা। এই ডিপোজিটারির হচ্ছে প্রতিনিধিত্ব করে, যেমন ও এখন জনপ্রতিনিধি হিসাবে সে তার ওই সার্বভৌম ক্ষমতার অধিকারের রিপ্রেজেন্টেশন করছে। এই পার্লামেন্টের কাছে সেই কারণেই আমরা যেটি 72-এ যে সংবিধান তৈরি করেছিলাম, তো ব্যালেন্স অফ পাওয়ারের জায়গায় আমরা একটা জায়গায় রেখেছি জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং পার্লামেন্টও তাই তার প্রতিনিধি হিসাবে। এবং এইখানেই সবাইকে মানে 3টি স্তম্ভ বা 3টি অঙ্গ এর গণতন্ত্রের, আবার ওই যে বললাম ব্যালেন্স অফ পাওয়ার মানে 3টি অঙ্গকেই এমন ভাবে কাজ করতে হবে তার যেন হারমোনিয়াস অ্যাকশন হয়, তার একটা সমন্বিত প্রচেষ্টা। গেল সবাই যদি স্বাধীন হয়ে বসে থাকে, হাত চলে গেল একদিকে, মাথা চলে গেল আরেক দিকে, পা চলে গেল আরেক দিকে, তাহলে তো এই শরীরটা চলবে না। গাড়িটাও যদি চালাইতে হয় তাহলে স্টিয়ারিং এর সঙ্গে তার একেবারে গিয়ার থেকে শুরু করে সবের যদি সমন্বিত প্রচেষ্টা না হলে তো চলবে না। সেই জায়গায় আমরা এই এই কি বলে সার্বভৌম সংসদের কাছে সবাইকে আমরা দায়ী করে রেখেছি। কিরকম? যে মনে করেন আজকে যে আমাদের এই অঙ্গের মধ্যে সবচেয়ে যে আঙ্গুলটা উঁচা হয়ে আছে এটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি ইলেক্টেড বাই হোম, বাই দিস পার্লামেন্ট। এই রাষ্ট্রপতি হচ্ছে জাতীয়, এই 5টা হাতের মধ্যে জাতির ঐক্যের চিহ্নটি। এই রাষ্ট্রপতি যদি কোনো কারণে ইনক্যাপাসিটেড হয়ে যান, কাজ করতে না পারেন, তাহলে কি হবে? একটি বা আপনার মিসকন্ডাক্ট বা অন্য কোনো কারণে যদি দোষী সাব্যস্ত হয়, তাহলে তিনি জবাবদিহিতা করবেন কোথায়? সংসদের কাছে। তাকে যদি অপসারণ করতে হয় কে করবে? সংসদ করবে। তাকে যদি অভিশংসন করতে হয়, ইমপিচমেন্ট করতে হয় সেই কারণে কে করবে? সংসদ করবে। তাহলে পরের আঙুলটা আসেন, পরের আঙুলটা প্রধানমন্ত্রী, এক্সিকিউটিভ পাওয়ার, তাকে কে ইলেক্ট করে? সংসদ। এবং উনি সংসদ দিয়ে প্রধানমন্ত্রী অর্থাৎ লিডার অফ দি হাউস ইলেক্টেড হওয়ার পরে উনিকে একটা ক্যাবিনেট করার অধিকার দেওয়া হয়েছে। এই ক্যাবিনেট আমরা অন দি বেসিস অফ আর্টিকেল 55 তাকে সংসদের কাছে জবাবদিহি করতে হয়, তাকে কালেকটিভলি, জয়েন্টলি এন্ড সেভারেলি। এই প্রধানমন্ত্রীও তিনি যদি তার সংখ্যাগরিষ্ঠতা হারান, তাহলে এই পার্লামেন্ট তাকে বাতিল করে দিবে। আমরা যেটা দেখেছিলাম ব্রিটিশ পার্লামেন্টে, সব পার্লামেন্ট মানে পার্টি ছিল কিন্তু ওই ইন দ্য মিডল অফ দ্য পার্লামেন্ট যখন চলে যেতে হলো, ঠিক একই ভাবে এখানেও যদি তার বিরুদ্ধে নো কনফিডেন্স আনে এগেইন দিস পার্লামেন্ট, হি অর শি উইল লুজ হিজ জব, তাহলে প্রধানমন্ত্রী। এখন রইল আর কে? নির্বাহী ক্ষমতা পেয়ে গেলাম, রাষ্ট্রপতি পেয়ে গেলাম, বাকি রইল জুডিশিয়ারি। জুডিশিয়ারির গণতন্ত্রেরও কতগুলো পিলার আছে। কি কি পিলার? ইলেকশন কমিশন, কি কি পিলার? পাবলিক সার্ভিস কমিশন, কি কি পিলার? অডিটর কন্ট্রোল জেনারেল। এই 3টি কনস্টিটিউশনাল বডি, ইন্ডিপেন্ডেন্ট। এই 3টি বডি কিন্তু অ্যাপয়েন্টেড হয় বাই দি প্রেসিডেন্ট অন দি বেসিস অফ দি রিকমেন্ডেশন অফ দি প্রাইম মিনিস্টার। এরাও কোথায়? তাদেরকেও যদি একই কারণে কোনো দোষী সাব্যস্ত, ইনক্যাপাসিটেড হয়, তাহলে তো ডেমোক্রেসির চাকাটা চলবে না। তখন এই পার্লামেন্টের কাছেই তাদেরকে জবাবদিহি করতে হয়। এবং একই পদ্ধতিতে অপসারণও করা যায়, ইমপিচমেন্টও করা যায়। এখন আসেন হাইকোর্ট। হাইকোর্টের জাজেসরা তারাও যদি কোনো মিসকন্ডাক্ট বা ইনক্যাপাসিটেড হয়, তাহলে তাদেরকে কিভাবে সরানো হবে? তাহলে ওই যেভাবে অন্যান্যদের সরানো হবে ওই পার্লামেন্ট করবে। এবং এই পার্লামেন্টেই তাকে তার অভিশংসনও করা যেতে পারে, অপসারণও করা যেতে পারে। এটাই ছিল আমাদের 72-এর সংবিধানের আর্টিকেল 96 এর বিধান। এখন মজার ব্যাপারটা হচ্ছে, যেটা অনেকেই জানে না, তো ভালোই করেছেন, যে এটা হচ্ছে যে তখন যখন 75-এ ও যে কথাটা বলতেছিল যে পরিবর্তন, বঙ্গবন্ধুকে হত্যা করে তারা বঙ্গবন্ধুকে হত্যা করি, তারা ক্ষান্ত হয়নি।
তারা আমাদের স্থায়ী স্তম্ভকেও সবকিছুকে করে, সংবিধানকেও তারা ধ্বংস করে দিয়ে বুটের আঘাতে খণ্ড বিখণ্ড করে তারা ওই নতুন অদ্ভুত থিসিস নিয়ে আসলে আসেন আমরা আমেরিকার স্তুতি শুরু করি, আসেন আমরা তেলে পানিতে মিশাইয়া ফেলাই, আমরা মুক্তিযুদ্ধ রাজাকারে খেয়ে যাই, এই নীতি নিয়ে এসে ওরা যখন ক্ষমতায় আসলো তারা করলো কি, তখন চিফ জাস্টিস সায়েম সাহেব, সিটিং চিফ জাস্টিস অফ হাইকোর্ট, তাকে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর বানায় বসল। অথচ আমাদের প্রত্যেকেরই কিন্তু ওথের যে ভাষা আলাদা। উই এজ এ মেম্বার অফ পার্লামেন্ট উই হ্যাভ টেকেন অ্যান ওথ, আমাদের লিঙ্গুইস্টিক করা আছে, মন্ত্রীদের লিটল ডিফারেন্ট, প্রাইম মিনিস্টার লিটল ডিফারেন্ট, সো ইজ দি প্রেসিডেন্ট। বাট জুডিশিয়ারির যে ওথের যে ভাষাটা হচ্ছে যে ইন অর্ডার টু প্রোটেক্ট এন্ড প্রিজার্ভ দি কনস্টিটিউশন, যারা কনস্টিটিউশনকে প্রোটেক্ট এন্ড প্রিজার্ভ করবে সেই জুডিশিয়ারি চিফ জাস্টিস যদি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যায়, কনস্টিটিউশনকে ব্রোগেট করে, তাহলে অবস্থাটা কি হতে পারে। সেখানে করলো কি তারা, আর্মি এবং জুডিশিয়ারি মিল্লা তারা একটা আনহোলি অ্যালায়েন্স করলো। এই আনহোলি অ্যালায়েন্স শব্দটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ডের সময় হিটলার আর মুসোলিনির এইটিকে নিয়ে বলা হচ্ছে। এই আনহোলি অ্যালায়েন্সে তারা বললো যে দেখেন আপনারা মার্শাল করতে থাকেন, আর আমাদের যে এই জুডিশিয়ারি যে নিয়ে এই যে পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল করছে এটারা সরাই দিই। বলে তাহলে কি করলো, তাহলে 96 বাদ দিয়ে দেন। বলে বাদ দিয়ে কি করা, বলে বাদ দিয়ে একটা জুডিশিয়াল কাউন্সিল বানায় ফেলান। আচ্ছা, বলে জুডিশিয়াল কাউন্সিলে কি হবে, বলে আমাদের জজরা আমরা জুডিশিয়াল আমরাই আমাদের কাছে জবাবদিহি করবো। আচ্ছা, বলে আর ইলেকশন কমিশন টমিশন এরা কি করবো, বলে এরা ওইখানেই আই এম দি কমপ্লেনেন্ট, আই এম দি জুরার, আই এম দি জাজ। এটা তো পৃথিবীতে কোনো পাওয়ার হতে পারে না। ওইটা করা হলো 1977 জিয়া এবং সায়েন্স। ওইটাই কিন্তু আজ পর্যন্ত চলছে। আনফরচুনেট পার্ট যে কথাটা আপনি বলতেছিলেন যে এবারে যে জাজমেন্টটা হলো, যে জাজমেন্টের রেজিস্ট্রেশন অফ 1972 কনস্টিটিউশন হলো, সেখানেও দেখা গেল তারা সব করেছে কিন্তু এটাকে কন্ডোন করেছে, ওই 96টা বাদ দিয়েছে। আপনি কন্ডোন শব্দটা আনলেন, ইয়েস, তারা বলতেছে এই যে বাদ দিল এবং করলো, তাদের মূল বেসিসটা হচ্ছে এটি এমন কিছু কঠিন কথা না যে কেউই যে যদি কোনো সাংবিধানিক বিধি ছাড়া যদি কনস্টিটিউশন বদলায় থাকে, এগুলা আল্ট্রা ভাইরিস না, ভয়েড এবনিশিও। ভয়েড এবনিশিও মিন্স এটা হতেই পারত না, অর্থাৎ সামরিক শাসন দিয়ে সংবিধান পাল্টানো যায় না, সুতরাং এটা বাতিল হয়ে। কিন্তু ওরা যে দাবি করে, আমি এই কথাটা দিয়ে আসছি, এই যে বাতিল করে দিল, বেশ, তাহলে 96 এর কি হবে? তাহলে 96 এর তো একই কারণে বাতিল হওয়া দরকার। ওই যে বললেন কন্ডোনেশন, কন্ডোনেশনের শব্দটা তারা বললো যে আমরা বাতিল করে দিলাম, কি নীতি একটাই, যে যা সামরিক শাসন দ্বারা সংবিধান যেখানে পরিবর্তন হয়েছে এটাই হয় নাই বলিয়া ধরিয়া নেওয়া হইবে। তাহলে 96 তো পড়বে। তারা করলো কি, সবই এটা করে দিল, কন্ডন করে দিল 96। কন্ডন কাকে করবে? কন্ডন করবে যার কনসিকুয়েন্সিয়াল এফেক্ট আছে। এক্স্যাক্টলি 96 এর তো কনসিকুয়েন্সিয়াল এফেক্ট নাই। 96 এই জায়গাটা এখনো আছে। তো সেটা নিয়েও অনেকে অনেক কথা বলতেছেন। আমি নানা কথা ইভেন পার্লামেন্টে দাঁড়ায়ও হচ্ছে, কোনো মন্ত্রীও বলে বসছে, তারা জিজ্ঞেস করে যখন মেম্বাররা যে ইয়ে কে সার্বভৌম, বলে সংবিধানে লেখা আছে। কেন বাসুরের নাম নিতে তোমার লজ্জা হয়? বুঝছেন, এই যে এখানে বিষয়টা আর কিছু না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকূলে, ব্যবসায়ীরা ব্যবসায় সুন্দর, পলিটিশিয়ানরা পার্লামেন্ট, এইখানে সংখ্যা। আবার ওই যে ছোট্ট কোয়েশ্চেন যেটা ছিল, এই 5th অ্যামেন্ডমেন্ট তো করা হয়েছিল একটা সংসদে, যদিও মার্শাল দিয়ে করা হয়েছিল, কিন্তু একটা সংসদ তো পাশ করেছিল, যে সংসদ আমরা বলতে পারি যে এই সংসদ প্রপারলি ইলেক্টেড সংসদ ছিল না, বলতে পারি যে এই সংসদ জনগণের সার্বভৌমত্বকে ধারণ করেনি, কিন্তু সংসদ তো এটা পাশ করে 5th অ্যামেন্ডমেন্ট করেছিল। কাজে সেটি কিভাবে জুডিশিয়ারি হাইয়েস্ট কোর্ট বাতিল করতে পারে, এটার একটা বিষয় আছে। সেটা হচ্ছে আমি যেভাবে চিন্তাটা করি, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি না ক্যাঙ্গারু কোর্ট, ক্যাঙ্গারু কোর্ট হয়, হয়, এগুলো 75-এর পরেই দেখছি এই বিষয়গুলো। এখন এই যে দাদা যে বিষয়টা বললেন যে একটা জুডিশিয়ারির সাথে সামরিক জান্তার যে একটা আনহোলি অ্যালায়েন্স,
এই আনহোলি অ্যালায়েন্সের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হলো, যেই নির্বাচনটা কিন্তু জনগণের মনোভাবটাকে ধারণ করে না। এই পার্লামেন্টটা তো জনগণের প্রতিনিধি ছিল না। তার মানে কি ক্যাঙ্গারু কোর্টের মতন একটা ক্যাঙ্গারু নির্বাচন, যে ক্যাঙ্গারু নির্বাচন একটা ক্যাঙ্গারু পার্লামেন্ট ক্রিয়েট করলো, যে পার্লামেন্ট জনগণের সার্বভৌমত্বকে ধারণ করছে না, এবং ধারণ করছে না বিধায়ী এই সমস্যাগুলো ও যে যার ইচ্ছা মতো তারা, যেটা জিয়াউর রহমান এই একটা অশুভ বাসায় বসে যে চিন্তা ভাবনাটা করেছে সেটাই সে পাশ করিয়ে নিয়েছে তার এই পার্লামেন্ট দিয়ে। সো এটা এভাবেই দেখতে হবে। ওটা জনগণের কোনো প্রতিনিধিত্বশীল একটা পার্লামেন্ট ছিল না। আপনি খুব স্ট্রেইট কোয়েশ্চেন করেছেন। জি, স্ট্রেইট কোয়েশ্চেনের স্ট্রেইট উত্তর হচ্ছে যেটি তারা ওই জাজমেন্টে যে প্রিন্সিপাল ইনানশিয়েট করেছে, সে প্রিন্সিপাল হচ্ছে যে জনগণের পাশ করা সংবিধান ছাড়া, জনগণের পাশ করা সংবিধান ছাড়া সামরিক শাসন দিয়ে যে সংবিধান পরিবর্তন করা হয়েছে সেটি অবৈধ, সেটি উইদাউট এনি লফুল অথরিটি, সেটা ভয়েড এব নিশিও, অর্থাৎ এটা যা হতে পারে না তাই করা হয়েছে। তাহলে আপনাকে যেতে হবে স্ট্যাটাস কোয়েন্টি। স্ট্যাটাস কোয়েন্টিটা কি? 15 অগাস্টের আগের 1975-এ। আচ্ছা, তাই যদি হয় তাহলে এভরিথিং সেইড এন্ড ডান আফটার 15 অগাস্ট 1975 হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ভয়েড অফ এব নিশিও। আচ্ছা, কন্ডন করা হলো কোনগুলা? যেহেতু 40 বছর ইতিমধ্যে পার হয়ে গেছে, ওরা যে সমস্ত অ্যাক্ট করেছে যেগুলা এটা ফেরায় আনা যাবে না, এগুলা কন্ডন করা হলো, কিন্তু ওইগুলো সব বাতিল হয়ে গেল। আচ্ছা, তো ওইগুলা বাতিল হয়ে গেলে যে সব ইলেকশন যেগুলো হয়েছে, দি সো কল্ড ইলেকশন, এটাও ভয়েড। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? সো দ্যাট মিন্স দ্য পার্লামেন্ট অলসো, যেটা বলছি যে তথাকথিত পার্লামেন্ট পাস করেছে সেটাও ভয়েড। আচ্ছা, এক্স্যাক্টলি। তার মানে বেসিক্যালি আমরা যদি এভাবে দাঁড় করাই যে ফিফথ অ্যামেন্ডমেন্টটা ভয়েড বিকজ যে পার্লামেন্ট পাস করেছে সেই পার্লামেন্টের কোনো ভিত্তি ছিল না, যে পার্লামেন্টটা তৈরি হয়েছে যে ইলেকশনে, সেই ইলেকশনে কোনো ভিত্তি ছিল না। এই নাটকগুলা এই দেশে হয়েছে, এবং আমাদের এটা কয়েক জেনারেশন গ্যাপ হয়ে গেছে। যে আপনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, আপনি এটা ইলেকশন করে একটা পার্লামেন্ট বানাইলেন, আর বন্দুকধারীরা আইসা বাতিল করে দিল। তারা আইসা কি করলো? তারা হলো টেলিভিশন বিপ্লব। কি করলেন? 15 অগাস্টে তোমার জন্ম হয়েছে কিনা আমি জানি না। আচ্ছা, আইসা বললো, আচ্ছা 15 অগাস্টে আইসা, আসসালামু আলাইকুম দেশবাসী ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা আপনাদের জন্য এক অপূর্ব সুযোগ আনিয়া দিয়েছে। দেশের মানুষ বললো, ওয়ালাইকুম আসসালাম, হুজুর আপনি কে? আমি খন্দকার মুশতাক বলছি। আপনি কি এখানে? বলে আমি আপনাদের রাষ্ট্রপতি হইলাম। এই যে রাষ্ট্রপতি হইল, উইথ হোয়াট অথরিটি? উইথ দ্য ব্লাডি হেল ইউ আর। মানুষ বললো, যাচ্ছে আপনি হইলেন। কয়দিন পরে যাইতে না যাইতেই তারে আইসা জিয়াউর রহমান কইল যে আপনি সরেন। তারে সরাইয়া দেখা যায় যে 3 মাসের মধ্যে আরেক সালাম রেডিওতে এক বক্তৃতা দিয়া বলে, আসসালামু আলাইকুম দেশবাসী ভাই ও বোনেরা, যে আপনাকে আমরা বলে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বলে আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জনাব আব্দুস সাইম বলছি। বলে আপনি কি? বলে আমি আপনাদের রাষ্ট্রপতি হইলাম। এর মধ্যে পিপল কিন্তু কোথাও নাই, বুঝতে পেরেছেন? বিকজ দে আর প্রোটেক্টেড বাই গান। বুঝতে পেরেছেন? তারপরে তো উনি হওয়ার পরে কতদিন পরে একদিন জিয়াউর রহমান গিয়ে হাজির, গিয়ে আইসা কইল যে আপনি তো অসুস্থ। সাইম সাহেব বলেন আমি সুস্থ। বলেন না, আপনি গুরুতর অসুস্থ। বলে আপনি কেমনে বুঝলেন? তখন 2 পকেট থেকে 2 রিভলভার যখন বাইর করছে তখন কয় বুঝছি। কি বুঝছেন? কয় যে আমি অসুস্থ না, আমি গুরুতর অসুস্থ। বলে তাইলে এটা রেডিও থেকে বলতে হবে। রেডিও থেকে এসে বললাম আমি গুরুতর অসুস্থ বিধায় ক্ষমতা জিয়াউর রহমান কাছে দিয়ে গেলাম। জিয়াউর রহমান আবার আরেক সালাম